টিউশনে বসে আলমারি খোলবার শব্দ শুনলেই বুকের ভিতরে একটা সুখানুভূতি তৈরি হয়। আমি 3টা টিউশন পড়াই, 2জন ইন্টারের আর একজন এসএসসি দেবে। 3টা টিউশন থেকে 17,000 টাকার মতো আসে। বিকাল 5টায় টিউশনে এসেছি কেবল। এই মেয়েটা তেমন পড়াশোনায় ভালো না, ফাঁকিবাজ, যার কারণে একটু বেশি পড়াতে হয়। আমি পড়িয়ে বের হয়ে গেলে আর বাসায় বই ছুঁয়ে দেখবে না। আমি তখন পড়াচ্ছি, আমার ছাত্রীর মা এসে বলল, তোমাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? আমি বললাম, আন্টি, বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন, তাই দৌড়াদৌড়িতে এমন। আন্টি বললেন, কবে থেকে কিছু বললে না তো? আমি বললাম, এই 3 দিন থেকে। হুট করেই অসুস্থ হয়েছেন, তাই বলা হয়নি। টিউশন থেকে বের হব তখন আমার ছাত্রী দিশাকে বললাম, তোমার মাকে একটু ডেকে দাও। দিশা আন্টিকে ডেকে দিল। যদিও তখনও মাস শেষ হয়নি, তবে এই মাসের টাকাটা এখন পেলে বাবার চিকিৎসাটা স্বাভাবিক করা যাবে, নয়তো অনেক বিপদ হয়ে যাবে। টিউশন থেকে টাকা পাই মাসের 5 তারিখে, তখন অনেক দেরি হয়ে যাবে। আন্টি এসে বলল, বাবা কিছু বলবে? আমি বললাম, আন্টি, যদি এই মাসের টাকাটা একটু আগে দিতেন আমার জন্যে ভালো হতো। আন্টি বলল, কালকে আইসো, এখন তো তোমার আঙ্কেল বাসায় নেই। আমি আচ্ছা বলে দিশাদের বাসা থেকে বের হলাম। পরবর্তী টিউশন 7টায়। দিশাদের বাসা থেকে হেঁটে গেলে 20 মিনিট লাগে, রিকশায় গেলে 30 টাকা। 30 টাকা রিকশা ভাড়া দিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই। তাহলে দেখা যাবে যে কয় টাকা পাই যাওয়া আসার পথেই চলে গেল। এখানে যে ছেলেটাকে টিউশন পড়াই, ছেলেটা এবার ইন্টার দেবে, ওর নাম দীপু। দীপুকে পড়িয়ে বের হব তখন আন্টির কাছে বললাম, যদি এই মাসের টাকাটা একটু আগে দিতেন। আন্টি বলল, আরে বাবা, আমি তো ঠিক করে রেখেছি এই মাসের টাকাটা পরের মাসের সাথেই দিব। আমরা একটু দেশের বাইরে যাব তো, যার কারণে একটু ঝামেলা, বুঝেছো তো? দীপুর কাছে শুনলাম তার ছোট খালার বিয়ে। দীপুর মা বোনের বিয়ে উপলক্ষে 1,35,000 টাকার গয়না কিনেছেন। এই টিউশন থেকে আমি 7,000 টাকা পেতাম। এই সময়টায় টাকাটা পেলে উপকার হতো। বাবা সেদিন কথায় কথায় বলল তার নাকি মালটা খেতে ইচ্ছে করছে। অসুখের সময় মানুষের কত রকমের কত কি খেতে ইচ্ছে করে। মালটার দোকানে গিয়ে দাম দেখে বাবার জন্যে একটা মালটা কিনে নিয়ে আসতে পেরেছি। কারণ এমনিতেও মাসের শেষ, আমার পকেটে শূন্যতা ছাড়া কিছুই নেই। এখন একমাত্র ভরসা হিসাবে দিশাদের বাসার টাকাটা। আমি সকালে যে টিউশন পড়াই সেই মেয়েটা গত 3 দিন ধরে অসুস্থ আছে। এই মুহূর্তে টাকা চাওয়াটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। টিউশন শেষে হাসপাতালে যেতে যেতে রাত 11টা লেগে যায়। মা বাবার পাশে বসে আছে, ক্লান্তির একজোড়া চোখ। বাবা তখন ঘুমাচ্ছে। বাবাকে আর ডাক দিলাম না। হাসপাতাল থেকে যে খাবার দিয়েছে বাবা খেতে পারেনি, বমি দিয়ে ফেলে দিয়েছে। রুটি কলা খেয়ে কাটিয়ে দিয়েছে দুজনেই। মায়ের কাছে জিজ্ঞেস করলাম, এখন কি বাহির থেকে খাবার নিয়ে আসবো? মা বললেন, না, এখন থাক। হাসপাতাল থেকে হলে ফিরতে ফিরতে রাত 1টা বেজে যাবে। হলের বেডে শরীর এলিয়ে দিতেই সারা দিনের ক্লান্তি শরীর জড়িয়ে নেয়। প্রতিদিন বিছানায় যখন রাতে শরীর এলিয়ে দিই, ইচ্ছে হয় সব কিছু ছেড়ে ছুড়ে যদি কয়েকটা দিন শান্তিতে ঘুমাতে পারতাম। রাত বাড়তে থাকে, মাথার ভিতরে চিন্তাও বাড়ে। ভোরে অ্যালার্ম দিয়ে রাখি, একবার হাসপাতালে যেতে হবে। তারপর ভার্সিটির ক্লাস আছে 9টা 15-তে। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বাড়ি থেকে বাবা যে টাকা নিয়ে আসছিল সে টাকার পুরোটাই টেস্টে খরচ হয়ে গেছে। ডাক্তার বলেছে অপারেশন লাগতে পারে। কালকে একটা টেস্টের রিপোর্ট দেবে, সেই রিপোর্ট দেখে বাকিটা বোঝা যাবে। রাতে কখন যে ঘুমিয়ে পড়ি টেরই পাই না। ঘুম ভাঙলো অ্যালার্মে। হল থেকে বের হয়ে হাসপাতালের কাছের হোটেল থেকে খাবার নিলাম। বাবা সেও খাবার খেতে পারলেন না, হোটেলের খাবার থেকে গন্ধ পান। বাবা বললেন, যদি একটু শিং মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারতাম। শিং মাছ কই পাবো?
এসব গ্রামে হলে পাওয়া যেত, আর এখানে পাওয়া গেলেই দাম শুনে চুপচাপ চলে আসা ছাড়া কিছু করবার নেই। মাকে বললাম, দুপুরে আমি খাবার নিয়ে আসবো, হাসপাতালের খাবার খেতে হবে না। আমি তখন ভার্সিটির ক্লাসে। দিশার মা হোয়াটসঅ্যাপে কল দিলেন। ক্লাস শেষে বের হয়ে কল ব্যাক করলাম। আন্টি বললেন, তোমার বাবা কোন হাসপাতালে ভর্তি? আমি হাসপাতালের ঠিকানা বললাম। আন্টি বললেন, দুপুরে আমরা দেখতে আসবো। আন্টি আর দিশা বাবাকে দেখতে এসেছেন। আন্টি সাথে করে দুপুরের রান্না করে নিয়ে এসেছেন। আন্টি খাবারের বাটিগুলো বের করতে করতে বললেন, তেমন কিছু নিয়ে আসিনি, শুধু শিং মাছ আর করলা ভাজি নিয়ে এসেছি। তোমার আঙ্কেল নীলফামারী গেছিলেন, সেখান থেকে নিয়ে এসেছেন একেবারে দেশি শিং মাছ। রোগী মানুষ মাংস খেতে পারে কি পারে না, তাই মাছ রান্না করে নিয়ে এসেছি। আমি বললাম, না সমস্যা নেই, এই শহরে দুবেলা ভাত পাঠানোর মতো আমাদের কেউ ছিল না। এই তো আমাদের কাছে অনেক কিছু। যার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই সে কিনা আমাদের কথা ভেবেছেন। কখনো কখনো সম্পর্কে রক্তের চেয়ে আত্মার টান বেশি হয়ে যায়। আন্টি যাবার সময় হাসপাতালের বারান্দায় আমাকে ডেকে নিয়ে একটা খামে টিউশনের টাকাটা দিয়ে গেলেন। আন্টিদের হাসপাতালের নিচে দিয়ে আবার আমি উপরে আসলাম। এসে দেখি বাবা শিং মাছ দিয়ে প্লেটে ভাত নিয়ে খাচ্ছেন। বাবা খাবার খেতে খেতে বলল, রান্নাটা খুব ভালো হয়েছে। বাবার খাবার খাওয়ার দৃশ্য দেখে আমার চোখে পানি চলে এলো। কেন আসলো জানি না, কখনো কখনো অতিরিক্ত সুখে চোখে পানি চলে আসে। আমি খাম খুলে দেখলাম, খামের ভিতরে 12,000 টাকা। দিশাকে পড়িয়ে এই টিউশন থেকে আমি 7,000 টাকা পাই। খামের ভিতরে এত টাকা দেখে চকচক করে ওঠে চোখ। তখন আমার ফোনে রিং হয়, আন্টির কল। আন্টি বলল, বাবা খাম খুলে দেখেছো? আমি বললাম, হ্যাঁ আন্টি। আন্টি বললেন, বাকিটা তোমার বাবার চিকিৎসার খরচের জন্য দিলাম, অল্প কিছুই দিতে পারছি, যদি তোমার কাজে আসে ভালো লাগবে। আমি কিছু আর বলতে পারলাম না, গলায় যেন কথা আটকে আসলো। বাবার অপারেশন করতে লাগলো না। ডাক্তার কিছু ঔষধ দিলেন। বাবার ঔষধ কিনতে 9,000 টাকা খরচ হয়ে যায়। ভাগ্যিস আন্টি টাকাটা দিয়েছিলেন, নয়তো কি যে হতো। 2 দিন পরেই বাবা অনেকটা সুস্থ হয়ে উঠলেন। বাবা আর মাকে বাসে উঠিয়ে দিলাম। বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। আমি হাঁটছি, প্রতিদিন যেন নতুন করে চিনছি কংক্রিটের এই শহরটাকে। কত অভিযোগ এই শহরের প্রতি মানুষের, তবু দিন শেষে এই শহরে জাদুর কাঠির মতো অবিশ্বাস্য কিছু ঘটে যায়, যে সুখে চোখে পানি টলমল করে। এখানে কত রকমের মানুষের বসবাস।